আপনাদেরকে শুভেচ্ছা। বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। তার মধ্যে বিশেষ করে থাকবে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আরও থাকবে এখানে বর্তমান আওয়ামী লীগ সরকারের কি অবস্থা এবং তারা আসলে কি ভাবছে, ভবিষ্যতে কোন দিকে মোড় নিতে পারে বাংলাদেশের রাজনীতি। সো এই সমস্ত কিছু হচ্ছে কি আমি আমার মতো করে বলার চেষ্টা করব। প্রথমেই আসি হচ্ছে কি বেশ কয়েকটি ঘটনা ইতিমধ্যেই বাংলাদেশে ঘটে গিয়েছে খুব দ্রুতই, এবং সেটা নিয়ে ব্যাপক ধরনের তোলপাড়ও চলছে বলা যায়। প্রথমেই আসি যে অধিকার নামক যে মানবাধিকার সংগঠনটি, সেই সংগঠনের সম্পাদক এবং পরিচালক আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলান, এই দুজনকে তথ্য প্রযুক্তি আইনে যে মামলাটি হয়েছিল 2013 সালে শাপলা চত্বরের ঘটনায়, অলরেডি আমি এটা নিয়ে একটি ভিডিও করেছি। আপনারা যারা দেখেননি তারা আমার এর আগের ভিডিওটি দেখে আসতে পারেন, সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো তাদেরকে এই যে মামলা দেওয়া হয়েছিল, সেই মামলার রায় হিসেবে 2 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 10,000 টাকা করে জরিমানা করেছে এবং তারা বর্তমানে জেলে আছে। সো তাদের এই রায় ঘোষণার পরে কিন্তু দেশে বিদেশে থেকে নানানভাবে নানা মহল থেকে প্রতিবাদ সোচ্চার ভূমিকা পালন করা হচ্ছে। এই ঘটনার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন দূতাবাস এবং এই নিয়ে রিপোর্ট করেছে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল চ্যানেল। রিপোর্ট করেছে দি নিউ ইয়র্ক টাইমস, রিপোর্ট করেছে আল জাজিরা এবং এছাড়াও আরও কয়েকটি ইন্টারন্যাশনাল চ্যানেল। তো দেখা যাচ্ছে কি যে মানে এই ঘটনার পরপরই কিন্তু হচ্ছে গিয়ে ব্যাপকভাবে এটা নিয়ে কথা বলা হচ্ছে দেশে এবং বিদেশে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের থেকেও এটা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা বলেছে যে এটা এক ধরনের বিচারিক হয়রানি। তার কারণ হচ্ছে 2013 সাল থেকে এত বছর তাদেরকে এক ধরনের হয়রানির মধ্যে রেখেছে। এখন এসে তারা যে রায় দিয়েছে তাও মানে 2 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। তো এই যে মানবাধিকার কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, এগুলো বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মানে চরম একটা অবনতি, সেই হিসেবেই তারা এখানে কিন্তু কথা বলছে। দেশের দিকে যদি একটু তাকাই তাহলে এই ঘটনার পরপরই কিন্তু এখানে নানান মহল থেকে কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই আমি দেখলাম যে বিবৃতি দিয়েছে এখানে বেশ কয়েকটি পলিটিক্যাল অর্গানাইজেশন এবং হচ্ছে কি এখানে কালচারাল অর্গানাইজেশন, যেরকম দেখলাম যে এখানে বাংলাদেশ লেখক শিবির নামে একটি সংগঠন আছে। তারা ইতিমধ্যেই হচ্ছে গিয়ে এই ঘটনার মানে নিন্দা, এই শাস্তি প্রত্যাহার করে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে কি যে বিবৃতি দিয়েছে এখানে জাতীয় মুক্তি কাউন্সিল, আরও বিবৃতি দিয়েছে বেশ কয়েকটি এখানে মানবাধিকার সংস্থা। এবং এই নিয়ে আরও একটি বিবৃতি চোখে পড়ল ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি। এই কমিটিটির আহ্বায়ক হচ্ছেন প্রফেসর ডক্টর আকমল হোসেন। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, সাবেক প্রফেসর, এবং আরও এ নিয়ে বিবৃতি দিয়েছেন হাসিবুর রহমান, এই সংগঠনটির যুগ্ম আহ্বায়ক। তো দেখা যাচ্ছে কি যে নানান জায়গা থেকেই এটার বিরোধিতা করে মানুষজন সোচ্চার হচ্ছেন। এছাড়াও আরও দেখলাম যে মানে বিদেশে থাকে এরকম হচ্ছে গিয়ে 39 জন মানুষ, তারা হচ্ছে গিয়ে এই ঘটনার মানে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন, অবিলম্বে এই সাজা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। বিশেষ করে এই 39 জন মানুষের মধ্যে রয়েছে বেশিরভাগই হচ্ছে গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর। এটি গেল একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট থেকে প্রস্তাব পাশ করা হয়েছে। সেই প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যাতে এই সমস্যাগুলোর সমাধান অতি দ্রুতই করে, অতি দ্রুতই যাতে তারা পদক্ষেপ নেয় বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি এবং হচ্ছে গিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। তারা এখানে বলছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, কারণ হচ্ছে এখানে মানুষজনকে গুম করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক মানুষজনকে গুম করে দেওয়া হয়েছে। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর দমনপীড়ন চলছে, তাদেরকে গণগ্রেফতার চলছে, গায়েবী মামলা দেওয়া হচ্ছে। এই ধরনের নানান গণবিরোধী কাজ এই সরকার করে যাচ্ছে। সো ইউরোপীয় ইউনিয়ন থেকে তাই এই বিষয় নিয়ে তাদের পার্লামেন্টে কথা বলতে বাধ্য হয়েছে। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা চেয়ে ইউ পার্লামেন্টের যে প্রস্তাব পাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে
আন্তর্জাতিকভাবে বিধিবিধানের মারাত্মক লঙ্ঘন অব্যাহত থাকার মধ্যেও দেশটিকে ইইউভুক্ত অঞ্চলে অস্ত্র ছাড়া সকল পণ্য রপ্তানির সুবিধা অব্যাহত রাখা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য ইবিএ সুবিধা রাখা হবে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়। তার মানে বুঝতে পারছেন, ইবিএ মানে হচ্ছে এভরিথিং বাট আর্মস, মানে অস্ত্র ছাড়া সকল পণ্য হচ্ছে গিয়ে রপ্তানি করার যে মানে ইউরোপীয় ইউনিয়ন এখানে অধিকার দিয়ে রেখেছে, সুবিধা দিয়ে রেখেছে, সেই সুবিধাগুলো ইউরোপীয় ইউনিয়ন রাখবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা খতিয়ে দেখবে, সেরকমটাই বলেছে। তার মানে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে যে ধরনের পণ্য আমাদের বাংলাদেশ থেকে যায়, সেই রপ্তানিগুলো যদি বন্ধ করে দেওয়া হয় কি অবস্থা দাঁড়াবে বাংলাদেশের বর্তমান রিজার্ভ কত। সো এই যদি হয় অবস্থা, এবং এর মধ্যে যদি আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে এই রপ্তানিকারক পণ্যেও আবার দেওয়া হয় নিষেধাজ্ঞা, মানে যদি তারা না নেন তাহলে বাংলাদেশের অবস্থা কি দাঁড়াবে, হুমকি কিন্তু ইতিমধ্যে তারা দিয়ে দিয়েছেন। সো এই গেল একটি ঘটনা। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলেছে যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী বললেন যে এটি মানে আইন অনুযায়ী তারা পারেন না, এটি হচ্ছে গিয়ে মানে আইনি এখতিয়ার নেই তাদের এই ধরনের কথা বলার, মানে ইউরোপীয় ইউনিয়নের কথা বলছেন উনি। সো দেখা যাচ্ছে কি যে মানে চার দিক থেকে এই যে বাংলাদেশ সরকারের উপরে চাপ রয়েছে, তারপরে বাংলাদেশ সরকার বলবে যে তাদের উপরে চাপ নেই। আরও একটি ঘটনা এখানে বলা দরকার, সেটি হচ্ছে আপনারা জানেন যে এই যে সাংবাদিক রোজিনা, এনার কথা তো আপনি শুনেছেন, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। তো সে হচ্ছে গিয়ে 2021 সালে করোনা পরিস্থিতির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিল রিপোর্ট করতে, দুর্নীতি রিপোর্ট। তো সেই সময় তাকে হেনস্থা করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে আটকে রেখে তার নামে মামলা দেওয়া হয়েছিল। সেই মামলায় তিনি জামিন পেয়েছেন, কিন্তু জামিন পাওয়ার শর্ত ছিল তার যে পাসপোর্ট সেটি কোর্টের কাছে মানে জমা রাখা। তো পাসপোর্ট কোর্টের কাছে জমা রেখে তারপরে হচ্ছে তিনি জামিন নিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কি যে সাংবাদিক হিসেবে বিভিন্ন দেশে যাওয়ার যেই মানে তার প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু এখানে তিনি ফুলফিল করতে পারছেন না, বিকজ হচ্ছে গিয়ে তাকে নানাভাবেই হচ্ছে এখানে মানে যখন যাওয়ার প্রয়োজন হয় তখন আদালতের কাছে পারমিশন চাইতে হয়। সো এগুলো এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, এবং পারমিশন দিবেন কিনা সেটিও আবার অবশ্যই আদালতের বিষয়। সো এই যে এই হয়রানি বন্ধ করার জন্য ইতিমধ্যে হচ্ছে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছেন, অনুরোধ জানিয়েছেন পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে চলতি মাসে সুইডেনে গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের একটি মানে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড যাতে করতে পারে, তার পাসপোর্টে যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই জন্য তারা কথা বলছেন। যদিও শুধুমাত্র প্রথমবার তারা কথা বলছেন তা নয়, 2021 সালেও তারা বেশ অনেকবার এটি নিয়ে কথা বলেছেন, যাতে হচ্ছে গিয়ে এই যে মানে সাংবাদিক রোজিনাকে যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানিতে বন্ধ করা হয়। সো আন্তর্জাতিকভাবে এখন পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে যাতে তার পাসপোর্টটি ফিরিয়ে দেওয়া হয়। এই তো মোটামুটি সবগুলো ঘটনাই সম্ভবত বলা শেষ হয়েছে। না, আরও একটি ঘটনা আছে, সেটি হচ্ছে যে এখানে যে সাইবার নিরাপত্তা আইনটি করা হয়েছে, আমি এ নিয়ে কথা বলেছি। যারা এটি মানে দেখেননি তারা আমার এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে সাইবার নিরাপত্তা নিয়ে আমি কথা বলেছি। তো দেখা যাচ্ছে কি যে সাইবার নিরাপত্তা আইন নিয়েও কিন্তু উদ্বেগ জানিয়েছে মার্কিন দূতাবাস। তারা এখানে বলেছে যে এই যে সাইবার নিরাপত্তা আইনটি করা হয়েছে, এই আইনটির মাধ্যমেও এখানে সেই ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই মানুষের কণ্ঠরোধ করা হবে। যারা হচ্ছে গিয়ে এখানে মানে প্রতিবাদী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে এখানে দমন করার জন্য সরকার এই আইনটিকে ব্যবহার করতে পারবে। ফলে আসলে সেরকম খুব বেশি কিছু পরিবর্তন হয়নি। এখানে গ্রেফতার করতে পারবে উইদাউট এনি ওয়ারেন্ট। সো সব কিছু মিলে তারা আইনটি কিন্তু পর্যালোচনা করেছে এবং তারা বলেছে যে আমরা এই আইনটির দিকে নজর রাখছিলাম। বাংলাদেশের মানে যারা এই আইনটি প্রণয়ন করলেন তারা কি ভেবেছিলেন যে শুধুমাত্র নামটি পরিবর্তন করলেই এই মানে মার্কিন বা হচ্ছে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা হচ্ছে কি যারা এই ব্যাপারে তাগিদ দিচ্ছেন তারা আসলে বুঝতে পারবেন না? মানে তারা কি এতটাই গর্দভ, মানে তাদেরকে কি এতটাই গর্দভ মনে করে, গাধা মনে করে নাকি? বুঝলাম না কিছু।
হতে পারে। তার কারণ হচ্ছে গিয়ে মানে তারা যা করছেন এবং তারা যা বলছেন সেই ব্যাপারটিকে তো এখানে ইনভেস্টিগেশনের যথেষ্ট সুযোগ এই মানে যারা এই নিয়ে কথা বলছেন তাদের হাতে রয়েছে। ফলে তারাই এইগুলো নিয়ে ইনভেস্টিগেশন করে তারা দেখছেন এবং তারাই এই নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। তারা এখানে বলছেন যে মানে যে আইনটি করা হয়েছে সেই আইনটি আসলে সেই আগের মতোই করা হয়েছে, মানে এখানে আসলে তেমন চেঞ্জ কোনো কিছুই হয় নাই। যে হয়রানি করা হবে সেই হয়রানির সমস্ত ব্যবস্থা এখানে করা আছে। তারপরে হচ্ছে কি এখানে যারা সরকারের সমালোচনা করবে সেই সরকারের সমালোচনা করলে দেখা যাচ্ছে কি যে তাদেরকে এখানে মানে এই আইনের আওতায় এনে হয়রানি করা যাবে, তাদেরকে এখানে শাস্তি দেওয়া যাবে। তো সব কিছুই তো এখানে বহাল আছে। ফলে এই মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার এই সাইবার নিরাপত্তা আইনটি করা হয়েছে। এখানে আরও বলা হয়েছে যে মানে এই নিয়ে বেশ কয়েকটি জায়গা থেকে প্রতিবাদ মানে প্রতিরোধ এসেছে। ইতিমধ্যেই হচ্ছে গিয়ে নিয়ে নানান মহল থেকে বিবৃতি দেওয়া হয়েছে এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল থেকে। তারপরে হচ্ছে এখানে এই যে ঢাকা রিপোর্টার্স ইউনিট DRU সাংবাদিকদের একটি সংগঠন, তারাও হচ্ছে গিয়ে এটি নিয়ে মানে প্রতিবাদ জানিয়েছেন। তারা এখানে বলেছেন যে দুর্নীতিবাজ যারা তাদের রক্ষার্থে এই আইনটি কাজ করবে। আরও বেশ কয়েকটি জায়গা থেকে মানে এটি নিয়ে প্রতিবাদ করা হয়েছে, সংবাদ সম্মেলন করেছে, জানিয়েছে যে এই আইনটি আসলে মানে সেই ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই জনগণের কণ্ঠরোধ করা হবে, সো সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে ইত্যাদি। এই তো মোটামুটি এই ঘটনা হচ্ছে গিয়ে কয়েকদিনে ঘটে গেল, এই 2-3 দিনে। সো এখন দেখা যাচ্ছে কি যে এই ঘটনার পরে বোঝাই তো যাচ্ছে যে সরকার কি পরিমাণ চাপে আছে। যদি এখানে তারা স্বীকার করছে না, কিন্তু স্বীকার করা না করায় তো কিছু আসে যায় না। সার্কামস্টান্সেস আসলে কি বলছে, যে পরিস্থিতির আমি এতক্ষণ ধরে বললাম সেই পরিস্থিতির মানে এই যে ঘটনাগুলো শুনে কি মনে হচ্ছে যে মানে শুধুই হচ্ছে গিয়ে এই ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের প্রস্তাব পাশ করেছে তাদের পার্লামেন্টে, এবং হচ্ছে গিয়ে এই যে মার্কিন দূতাবাস থেকে বারংবার তাদেরকে বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে, তারপরে হচ্ছে কি কোনো তাগিদ এখানে নেই, বরং তারা মানে এক ধরনের তাদের মতো করে কাজ করে যাচ্ছে। কি ভাবছে মানে আওয়ামী লীগ সরকার যে এখানে তারা পার পেয়ে যাবে এভাবে করে? ইতিমধ্যে এই যে বলেছে যে ইভিএ সুবিধা যেটা আছে সেটা যদি বন্ধ করে দেয় তারপরে কিভাবে চালাবে দেশ আওয়ামী লীগ সরকার? সম্ভব? এখানে আরও একটি ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি যেটা নিয়ে গতকালকে কথা বলেছি, সেটি হচ্ছে যে পিটিআই একটি প্রতিবেদন করেছে। তাদের সরকারি সংবাদ সংস্থা থেকে যে মানে প্রতিবেদনটি প্রকাশ করা হলো তাতে স্পষ্টতই দেখা যাচ্ছে কি যে ভারত বাংলাদেশের সাথে এখানে নেই। সো সব দিক মিলিয়ে শেখ হাসিনার সরকার আবারও ক্ষমতায় বসতে পারবে? এই যে নানামুখী চাপে সরকার পড়েছে, নানামুখী সংকটে সরকার পড়েছে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং হচ্ছে কূটনৈতিকভাবে, চারদিক থেকেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকার বিপদে পড়েছে। তো সেই জায়গা থেকে কি আসলে এখানে উত্তরণ ঘটাতে পারবে তারা খুব শীঘ্রই? এখানে আরও একটি ব্যাপার যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম, মিস করেছি, সেটি হচ্ছে যে এখানে বাংলাদেশ সরকার যখন ভারতে গিয়েছিল G20 সম্মেলনে অংশ নিতে, সেইখানে বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কিন্তু এখানে এই ব্যাপারটি আমাদের সামনে উপস্থাপন করেছে যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে, মানে সাক্ষাৎ বলতে হচ্ছে কি বৈঠক হয়েছে, আন্তরিক বৈঠক হয়েছে। সেটা নিয়ে কিন্তু এখানে আওয়ামী লীগ বেশ প্রচারণা চালালো, কিন্তু এটা নিয়ে কথা বলেছে মার্কিন দূতাবাস, বলেছে যে না, ওইভাবে কোনো আন্তরিক বৈঠক হয়নি, এমনিতে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কোনো আন্তরিক বৈঠক হয়নি। আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা দেশের প্রধানমন্ত্রী, সেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, তো তাদের মধ্যে যদি বৈঠক নাও হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা বলতে পারতে না, মানে ফর্মালিটির খাতিরে বলতে পারতেন যে হ্যাঁ মানে দেখা হয়েছে, কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইত্যাদি। কিন্তু এখানে মার্কিন দূতাবাস কিন্তু তারা স্পষ্টতই জানিয়েছে যে না, কোনো আন্তরিক বৈঠক হয়নি, মানে সেরকম কোনো ব্যাপার আসলে ঘটেনি।
চিন্তা করেন যে এটা বাংলাদেশের জন্য কতটা অপমানজনক। অন্যান্য দেশ থেকে যারা মানে রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তারা তো আর হচ্ছে গিয়ে মানে তাদের দলীয় প্রতিনিধি হিসেবে আসেননি, এক একটি দেশকে তারা রিপ্রেজেন্ট করতে গেছে। ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তিনি গিয়েছেন, নট আওয়ামী লীগের সভানেত্রী। আওয়ামী লীগ সরকারের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা দেখে যেরকম মানে ভবিষ্যৎ ভালো হবে বলে আশা করি, ঠিক সেরকম খারাপও লাগে। কারণ হচ্ছে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনও বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। ফলে বাংলাদেশের ভাবমূর্তিটা কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, এটি ভাবলে আসলে খারাপ লাগে, কষ্ট লাগে, ক্ষোভও হয়। সো যেটুকু বলতে পারি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারকে আসলে এখান থেকে যেতে হবে। মানে এই ক্ষমতায় বসে থাকার মতো কোনো নৈতিক বলেন কিংবা হচ্ছে গিয়ে পলিটিক্যাল বলেন কোনো এখতিয়ারে আসলে তাদের আর নেই। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে তারা এখনও পর্যন্ত কোনো কিছুকে পাত্তা দিচ্ছেন না। তারা বলছেন যে আমরা সব কিছু জনগণের উপরে ছেড়ে দিয়েছি এবং মানে আমরা হচ্ছে কি বিদেশিদের কোনো কথাকে পাত্তা দিচ্ছি না, এই সেই নানান ধরনের কথাবার্তা তারা বলে যাচ্ছে। কিন্তু এই যে চতুর্মুখী চাপ, এই চাপকে কাটিয়ে আওয়ামী লীগ সরকার কি স্থির হতে পারবে? এই মানে প্রেজেন্ট যে সিচুয়েশনগুলো দেখছি, এই মানে সিচুয়েশনকে ওভারকাম করতে পারবে আওয়ামী লীগ সরকার? সেটি আসলে এখন দেখার বিষয়।